কে বলবে মুসলমানকে বাঁচাবো? বেটারা হিন্দু মুসলমানের নাম করে নিজের গদিকে বাঁচাতে চাইছে। কি বলছি বুঝতে পেরেছেন? আমরা হিন্দু মুসলমান এক হয়ে প্রশ্ন তুলবো, স্কুলের টিচার কবে দেবে বলো? স্কুলে যে বাথরুমটা আছে বাচ্চাদের যাওয়ার অনুপযুক্ত, কবে ঠিক করবে বলো? হসপিটালে গেলে যে আমি ট্রিটমেন্ট পাবো তার ব্যবস্থা কবে করবে বলো? সরকারি পরিবহন ব্যবস্থা কবে ঠিক করবে বলো? আমি কৃষক মাসিক গড়াই বাড়বে কবে বলো? আপনারা ভাঙড়ের মানুষ, ভাঙড় হচ্ছে কৃষিপ্রধান এলাকা, আমার রাজ্যটা হচ্ছে কৃষিপ্রধান রাজ্য। হ্যাঁ, 50% মানুষ সরাসরি রাজ্যের কৃষিকাজের সাথে যুক্ত, 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। ভাঙড়ের কৃষকদের সবাই, রাজ্যের কৃষকের মাসিক গড়াই কত জানেন? কত আপনাদের মাসিক গড়াই? আমি বলে দিচ্ছি আপনাদের, কত? বিলো 8,000, মানে হচ্ছে 8,000 টাকার নিচে আপনাদের মাসিক গড় আয় পরিবার পিছু। আপনারাও কৃষক তো, হরিয়ানার কৃষকটাও তো কৃষক, মহারাষ্ট্রের কৃষকটাও তো কৃষক, পাঞ্জাবের কৃষকটাও তো কৃষক, কাশ্মীর যেখানে সবসময় শুনি গুলাগুলি হ্যান ত্যান গল্প শুনি না, অনেক গল্প আছে এর মধ্যে, যাকে বিতর্কে আমি যাচ্ছি না, ওরাও তো কৃষক। কাশ্মীরের কৃষকরা মাস গেলে 12,000 টাকার বেশি ইনকাম করে, আর ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম কেন করবে? হরিয়ানার কৃষকরা মাস গেলে 22,000 টাকার কাছে ইনকাম করে, পাঞ্জাবের কৃষকগুলো মাস গেলে 18 থেকে 22,000-এর মধ্যে ইনকাম করে। একটা রাজ্যের নাম বলবো, শুনলে আপনাদের মাথা চোখ করে ঘুরে যাবে, মেঘালয়া। মেঘালয় জানেন তো? মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম করে, আর আমরা কত? 8,000, বিলো 8,000, 8,000-এর নিচে। বুঝতে পেরেছেন? বরঞ্চ মেঘালয়ে 380 মতো হেক্টর জমি, মাত্র 380 হেক্টর জমি মেঘালয়ে আছে, আর আমাদের এখানে প্রায় 80 লক্ষ হেক্টর জমি। কত তফাৎ বলুন তো? তাহলে এটা সিস্টেমটা ভুল আছে, সিস্টেমে গন্ডগোল বলে আপনার ইনকাম হচ্ছে না। স্বামীনাথন কমিশন বলেছিল কৃষকের উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। আপনি 3 গুণ দাম পাচ্ছেন? একটা ফুলকপি চাষ করতে আপনার খরচ হয় কত? হ্যাঁ, ক টাকা খরচ হয়? 5 টাকা ধরছি। স্বামীনাথন কমিশন বলছে 15 টাকায় ফুলকপিটা কাছ থেকে কিনতে হবে, কারণ খরচ, লাভ, মেহনত, 5 5 5 3 ডাবল। এটা হচ্ছে? তাহলে স্বামীনাথন কমিশনের যদি সুপারিশটা ঠিকঠাক কার্যকারী করতো, যদি আমার রাজ্যের এগ্রিকালচার মিনিস্টার কৃষকদের কথা ভাবতো, তাহলে কি বলতো? কোনো কথা হবে না, একটা ফুলকপি 15 টাকায় কম করে বিক্রি করতে হবে, 15 টাকার নিচে বিক্রি করা যাবে না। তাহলে কৃষকদের মুখে হাসি ফুটতো তো, কৃষকদের গড়াই বাড়তো তো। সেটা করছে না, কিন্তু আপনাকে মুসলমানকে বাঁচানোর গল্প শোনাচ্ছে, আর ও হিন্দুকে বাঁচানোর গল্প শোনাচ্ছে। কৃষক হিন্দু মুসলমানও তো আছে ভাই, কি গো? যে এই ধরনের অনেক কিছু ভাবে আপনারা 5 টাকায় ফুলকপিটা হয়তো খুব বেশি হলে 5 টাকায় বিক্রি করছেন, কিন্তু আমি যখন কিনে রান্না করে খাচ্ছি, যখন রান্না কিনছি, তখন আমাকে 20 টাকায় কিনতে হচ্ছে, তাই না? হচ্ছে তো? তাই মধ্যিখানে এই 15 টাকাটা ভুঁই ফুড়েরা খেয়ে নিচ্ছে, দালালরা খেয়ে নিচ্ছে। তাহলে সরকারের কাজ কি ছিল? এই মধ্যিখানে 15 টাকা কৃষকের হাতে দেওয়া, এই লাভটা কৃষক পাক, সেটা না করে দালালগুলো খাচ্ছে। তাই আমি আবারও বলছি, ধর্মের নামে ভোট চাইলে কাউকে ভোট দেবেন না। ধর্মের নামে ভোট যারা চেয়েছে, যারা ভোট দিয়েছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তারাই হয়েছে। পশ্চিমবাংলার জেলগুলোতে গিয়ে দেখুন, 23,000 বন্দী আছে, তার মধ্যে 1,003 ফরেনার, মানে বিদেশি নাগরিক, আর বাকি প্রায় 10 থেকে 15,000-এর কাছাকাছি যেই ধর্মের মানুষকে বাঁচাতে এসছে তাদেরকে জেলে ভরে রেখে দিয়েছে। ধর্মের নামে ভোট চাইলে কি হবে? ভাঙড়ে বিধানসভায় আগে তার 3টি থানা ছিল, এখন 8টি থানা হয়েছে, ওতে আমার কোনো অসুবিধা নেই। আমি বলেছি পাড়ায় পাড়ায় থানা করে দিলে আমার কোনো অসুবিধা নাই, কারণ আমি তো গুন্ডামি মস্তানিকে প্রশ্রয় দিই না। কিন্তু থানাগুলোতে অফিসার যেন দেওয়া হয়। একটা অফিসার 8 ঘন্টা কেন, 8 ঘন্টার বেশি কেন ডিউটি করবে? একটা সিভিক ভলেন্টিয়ারকে আপনি 10,000 টাকায় কেন ডিউটি করাবেন? কনস্টেবলের থেকে কোনো অংশে কাজ কম করছে না, সমকাজের সম বেতনে দেওয়া হোক, এই দাবি করছি। যাক, ফিরে আসি, কি বলছিলাম? 8টা থানা করে দিয়েছে। এই থানাগুলোতে একটু খুঁজুন, এফআইআর এর লিস্ট খুঁজুন। এই ভাঙড়ের কথা বলছি, একটা দিনের কথা বলছি, যেই দিন ওয়াকাফ আন্দোলন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই। এই ওয়াকাফ আন্দোলন কার বিরুদ্ধে লড়াই? তৃণমূলের বিরুদ্ধে না বিজেপির বিরুদ্ধে? বলুন, একটু জোরে বলুন। যেই বিজেপির বিরুদ্ধে লড়াই, কলকাতাতে আমরা একটা মিছিল দেখেছি, বর্বর বিজেপি, জ্যোতিবাবুর ভাষায় যে বর্বর বিজেপি, তাদেরকে বার্তা দেওয়ার জন্য
যেই তো আইন তোমাকে প্রত্যাহার করতে হবে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তুমি দখল করতে পারবে না। আমাদের পূর্বপুরুষে রেখে দেওয়া সম্পত্তি তুমি আইন করে কেড়ে নিতে পারো না। তুমি সংবিধান বহির্ভূত কাজ করছো। তোমার এই জবাব দেওয়ার জন্য পশ্চিম বাংলার নাগরিক রাজপথে নামবে, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করবে। বিজেপিকে ভয় দেখাতে হবে, বিজেপিকে ভয় দেখিয়ে বিজেপিকে চাপে ফেলে আইনকে প্রত্যাহার করতে হবে। ওই মর্মে যখন কলকাতায় আন্দোলন ডাকা হয়েছিল, এই মমতা ব্যানার্জির পুলিশ মুসলমানকে বাঁচানোর জন্য যিনি ক্ষমতায় এসেছেন, মমতা ব্যানার্জি তার পুলিশকে নির্দেশ দিয়ে মাঝপথে আটকে দিয়েছিল। আটকে দেওয়ার পরে শুধু তাই নয়, তাদের উপরে নির্বিচারে লাঠি চালিয়েছে, মাথা ফাটিয়েছে, অনেককে অসুস্থ করেছে। শুধু তাই নয়, তারপরে একটা হিংসা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল। অনেক ভিডিও দেখিয়েছে। আমি বলেছিলাম গাড়িতে যে পুলিশ গাড়িগুলোতে আগুন লাগাচ্ছে, নিশ্চিতভাবে তারও ভিডিও আছে, সেটাও পাবলিশ করা হোক। কারা কারা আগুন লাগাচ্ছে, নটোরিয়াস ক্রিমিনালের দলের লোকেরা না আইএসএফ এর লোকেরা, সেটাও চিহ্নিত করা হোক। যদি আইএসএফ এর কেউ একটা গাড়িতে আগুন লাগিয়ে থাকে, খুঁজে না তাকে পুলিশ পেলে, আমরা খুঁজে তাকে পুলিশের হাতে তুলে দেবো। বলেছিলাম তো। যাক, তখন আমরা কি দেখলাম? আইএসএফের ছেলেদের নামে সাধারণ মানুষকে নির্বিচারে মামলা দিয়েছিল। শুধু ভাঙড়ের কথা বলছি, ভাঙড় ডিভিশনের কথা বলছি। ওয়াকফকে বাঁচাতে গিয়ে আপনাদের বিধায়ক এখানে ছিল না। আমি ছিলাম আপনার শিয়ালদাতে, আমি শিয়ালদায় মিছিলে ছিলাম। এখানে আমার নামে 5টা মামলা দিয়েছে, আমার নামে 5টা মামলা দিয়েছে। আমি ভয় পাইনি, আমি এখনো জামিনও নিইনি। পুলিশ মন্ত্রী যদি সাহস থাকে আমাকে ধরুক, ওটা আমি পরোয়া করি না, ওটা আমি পরোয়াও করি না। কিন্তু আপনাদের জানিয়ে রাখা যায়, মুসলমানকে বাঁচাতে এসেছে, মা ওয়াকফকে বাঁচানোর গল্প শুনিয়ে এসেছিল। আর ওয়াকফকে বাঁচানোর জন্য যখন আন্দোলনে নেমেছিল, ভাঙড়ের নিরহ, সহজ, সাদাসিধে, সরল 3000-এর অধিক মুসলমান ছেলের নামেই এই মমতা ব্যানার্জি মামলা দিয়েছে। তাই ভাবতে হবে, মুসলমানকে বাঁচানোর জন্য অল্প করে ক্ষমতা এসেছে, আবার মুসলমানদের নামে এই মামলা দিচ্ছে। ঠিক একইভাবে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিলেও খোঁজ নিয়ে দেখুন, উত্তরপ্রদেশে নয়ডাতে একটি 17 বছরের ছেলে, দলিত ছেলে, সে তার জন্মদিন পালন করেছে একটি কেক কেটে। সেই জন্য তথাকথিত ওখানকার যারা উচ্চবর্ণের হিন্দু, ওই ছেলেটিকে মেরে মেরে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে। তাহলে একজন হিন্দুকে বাঁচাতে এসে হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে, আর একজন মুসলমানকে বাঁচাবার নাম করে মুসলমান নিরীহ ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। আমি কেন বলছি যে ধর্মের আফিন খাওয়ালে এদেরকে ভোট দেবেন না? লাভ কিছু হবে না, ইতিহাস দেখুন ক্ষতি হয়েছে। তাহলে আমরা কি এটা কি কোনো ধর্মীয় আমরা যে দেশে বসবাস করি, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তো, কোনো একটা নির্দিষ্ট ধর্মের রাষ্ট্র তো নয়। তাহলে এখানে যারা ধর্মের নামে ভোট চাইছে, জানবেন তাদের সিট টলমল করছে, তাদের সিট টলমল করছে। ওই জন্যই আপনাকে আমাকে কি করছে, বলি দিচ্ছে তাদের সিটটাকে বাঁচানোর জন্য। তাই আপনাদের বলবো, সামনে সময় আসছে, আপনারা তো এখানে যা মনোবল ঠিক আছে, আর নতুন করে বলতে লাগবে নাকি? 2021 সালে বিজেপি চলে আসবে, এই ভয়ে কিছু বয়স্ক আর কিছু মায়েরা আমাকে ভোট দেয়নি, তাই তো? 2026 সালে বিজেপি আর তৃণমূল আলাদা, 2025-এ দাঁড়িয়ে মনে হবে কি আলাদা? বিজেপি আর তৃণমূল আলাদা। সুতরাং আমার একটা ভরসা, বিশ্বাস, 2026 সালে খামচিহ্ন ডবল মার্জিন নিয়ে ভাঙড় থেকে আইনসভায় যাবে। কি মায়েরা? আর একটা কথা রটাচ্ছে আইএসএফ সম্পর্কে। কি বলছে? আইএসএফ নাকি বিজেপির সুবিধা করে দিচ্ছে, এটা বলছে তো। তাহলে কি করতে হবে, কি করতে হবে বলুন আমাকে, তাই করব। উত্তর নেই ওদের কাছে। বলবে কি ভোটে দাঁড়াবে না? ও, যদি আইএসএফ একটা যদি না থাকতো, আজকে মুড়িয়ে ফেলতো দেখেনটা। আজকে একটা ছিল বলে এমএলএদের মাইনে কত আপনারা জানতে পেরে গিয়েছেন, এমএলএরা মোবাইল খরচ কত পাই সেটাও জানতে পেরেছেন। মানে অন্যের বিরুদ্ধে যেমন কথা বলছি, নতুন কিছু এমএলএ সম্পর্কে আপনারা জানতে পারছেন। আমি একটা চ্যালেঞ্জ করেছি, আপনারাও বলবেন যে একটা এগ্রিমেন্ট হোক। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড, তাই তো? আর আমাদের দলের প্রাণপুরুষের নাম কি? আমাদের বড় ভাইজান আব্বাস সিদ্দিকী। মমতা ব্যানার্জি আর আব্বাস সিদ্দিকী একটা এগ্রিমেন্ট করুক। আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, যদি বিজেপি আসে, তৃণমূল যা যা শাস্তি দেবে সেই শাস্তি আইএসএফ মেনে নেবে। এগ্রিমেন্ট হবে। আবার এগ্রিমেন্ট হবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে, ওখানে যদি বিজেপি আসে, তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মেনে নেবে। দুধকে দুধ, পানিকে পানি। আমি যদি ভোট কেটে বিজেপিকে আনতে চাই, তাহলে আমার পিঠের আর ছামলা রাখবে? সেটা আমি লিখে দেবো। যা আমার বলে পা ওপর দিকে তুলে মাথা নিচের দিকে টাঙিয়ে পেটে তাও মার খাবো আমি। কি বলছি বুঝতে পারছো? মাথায় ঢুকলে আমি কি বলছি? যদি আইএসএফ প্রার্থী দিলে বলে বিজেপি চলে আসবে, তা আমি লিখে দিচ্ছি যেখানে আমি প্রার্থী দেবো, যদি বিজেপি আসে ওই জায়গায় যা শাস্তি দেবে তৃণমূল সেটা আমি মেনে নেবো।
আর আমরা একটা বলবো, তোমাকেও লিখে দিতে হবে যে সত্যিকারে তুমি বিজেপিকে আটকাতে চাইছো, যেখানে তোমরা প্রার্থী দেবে যদি বিজেপি চলে আসে তাহলে আমরা কি করব? কি গো, ভুল হবে কথা? এগ্রিমেন্ট হোক। বিজেপিকে তো দাওয়াত দিয়ে নিয়ে এসেছে তৃণমূল। এইটা এই জায়গাটা যদি এটা একটা এখানে গাছ আছে, আমি কালকে যদি এখানে বলি ধান চাষ করবো, হবে? আওতাতে ধান চাষ ঠিকঠাক হবে না তো, তাহলে কি করতে হবে? সুন্দর পরিবেশ তৈরি করতে হবে ধান চাষের। পরিবেশটা কি একদিনে হয়ে যাবে? কাল কি করে ফেলতে পারবে আমার জন্য জান দেওয়ার জন্য রেডি, তাই না? তাহলে কাল কি আপনি করে ফেলবেন? ভাইজান বলেছে টাইম লাগবে একটু। কি মায়েরা, টাইম লাগবে তো নাকি? ধরো একটা মায়েরা দেবেন উলের অনেক ভালো ভালো কাজ করে, একটা সুন্দর উলের একটা বড় চাদর করেছে, ভালো লেগেছে। মাকে বললো, মা আমাকে একটা বানিয়ে দিতে হবে। ভালোবাসার মা সারা রাত ধরে কাজ করলেও একদিনে পারবে না, একটা নির্দিষ্ট টাইম লাগবে। তো একটা অনুকূল, এই চাষ করতে গেলে একটা অনুকূল পরিবেশ লাগবে, সেটা একদিনে তো হবে না। তো পশ্চিমবাংলায় বিজেপি চাষ একদিনে হয়নি। যারা বাপের বয়সী আছে একটু বলুন তো, 2011 সালের আগে বিজেপি বলে কিছু ছিল বাংলাতে? আপনারা দেখতে পেতেন বাপেরা? তাহলে কবে থেকে জানতে পারলেন? 11-র পরে মমতা ব্যানার্জির ক্ষমতায় আসলো, বিজেপি কি জানতে পারলো? কারণ এর আগে বিজেপি মাথা চাড়া দিতে চেষ্টা করেছিল, বিষ স্প্রে দিয়ে না বিজেপির মাথা করে দিয়েছে। তখন 1998 সালে তৃণমূল দেখলো, বিজেপি দেখলো আমি সরাসরি আসতে পারবো না, তাহলে কি করতে হবে? আমাকে কি করতে হবে? নাম চেঞ্জ করতে হবে, রং পরিবর্তন করতে হবে। নাম আর রং পরিবর্তন করলো, ওরা গোপনে থাকলো। তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে তৃণমূল কংগ্রেস নামে মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিল। এটা রেকর্ড হচ্ছে, আমি যদি ভুল বলি কিন্তু মমতা ব্যানার্জি আমাকে ছাড়বে না। আমি ভুল বললে মমতা ব্যানার্জি আমাকে ছাড়বে? মিথ্যা মামলায় যদি 42 দিন জেল খাটায়, যদি সত্য কথা ওদের ভুল বলি, তাহলে আমাকে ছেড়ে দেবে? তাই ক্যামেরা হচ্ছে তো। মমতা ব্যানার্জিকে বিজেপি দায়িত্ব দিল, পশ্চিমবাংলায় বিজেপিকে চাষ করার অনুকূল পরিবেশ তোমাকে তৈরি করে দিতে হবে। অর্থাৎ 1998 সালে মমতা ব্যানার্জিকে সহযোগিতা করলো তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করার জন্য। তৈরি করার পরে আস্তে 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 পশ্চিমবাংলায় বিজেপির জন্য মাটিটা তৈরি করলো। 11 সালে ক্ষমতা হস্তান্তর হলো, তারপরে দেখুন আস্তে আস্তে বিজেপি বাইরে বার হতে থাকলো। 2016, 2019, 2021 এমন করতে করতে আপনার দরজার কাছে এসে, পাড়াতে এসে বিজেপিকে দাঁড় করে দিল মমতা ব্যানার্জি। আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, শুভেন্দু অধিকারী যে কথা বলছে, ওকে ধরে জেলের মধ্যে রেখে দিলে কারো সাহস থাকবে পশ্চিমবাংলার সম্প্রীতি বিনষ্ট হওয়ার মতো কথা বলার? কিন্তু শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে ঢুকাচ্ছে না কেন? শুভেন্দু অধিকারীকে যদি ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়, তাহলে হিন্দু মুসলমানের বিভেদ লাগাবার কথা কে বলবে? মুসলমানকে ভয় দেখানোর কথা কে বলবে? মুসলমানকে ভয় না দেখালে মুসলমান তৃণমূলের ঝুলিতে আর ঢুকবে না। এরা ভোটটাকে ভাগ করে নিতে চাইছে। তাই আমি আপনাদের বলবো আবারও, ধর্ম দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই। জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে, যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে ভাববে। আর আপনাদের শেষ একটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে কি, ভোট এগিয়ে আসছে। দেখবেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে কেউ ঠাকুরের নামে গালাগালি দিয়েছে, আল্লাহর নামে গাল দিয়েছে, পীর মুর্শিদকে নিয়ে গাল দিয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গাল দিয়েছে। এই করে ফিতনা তৈরি করতে যাবে, হিংসা করতে যাবে। আমি অনুরোধ করব, আপনি হিন্দু ধর্মের অনুসারী, ঠাকুরকে গাল দিয়েছে উত্তেজিত হয়ে তার বাড়িতে চলে যাবেন না। আপনি মুসলিম ধর্মের অনুসারী, আল্লাহকে বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা কটু কথা বলেছে, আপনি তার বাড়িতে চলে যাবেন না। এটা তো একটা শ্রেণী, এইটা ট্যাপ, এইকে ফাঁদে আপনাকে আমাকে ফেলতে চাইছে। তাহলে আপনার আমার করণীয় কি হবে? এলাকায় শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে, চাই আপনি মুসলমান ধর্মের অনুসারী, আপনার নজরে পড়েছে হিন্দু ধর্মকে নিয়ে কেউ গাল দিয়েছে, আপনাকেই এটার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। আপনি হিন্দু সমাজের মানুষ, আপনার নজরে পড়েছে ইসলাম ধর্মের কাউকে একজন গাল দিয়েছে, আপনাকে দায়িত্ব নিয়ে এটার বিরুদ্ধে আইনি লড়াই করতে হবে। যখন আপনার নজরে এটা আসছে, এলাকার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা আছেন তাদের নজরে আনুন, একটা থানায় লিখিত জমা দিন। তাও ভিড় করে যাওয়ার প্রয়োজন নাই থানাতে, থানার সামনে গিয়ে ভিড় করার দরকার নেই। 2-4 জন যাবেন, গিয়ে থানাতে একটা লিখিত কমপ্লেন, ওর লিঙ্ক ফিঙ্কগুলো দিয়ে আসুন, কপিটা আমাদের কাছে দরকার লাগলে দেবেন। থানা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। থানা না ব্যবস্থা গ্রহণ করলে, থানা কিভাবে ব্যবস্থা গ্রহণ করবে তার রাস্তা আমাদের জানা আছে, আমরা ব্যবস্থা করব। কিন্তু অনুরোধ করছি আপনাদের, ঠাকুরের নামে গাল দিয়েছে, আল্লাহর নামে গাল দিয়েছে, আমরা রাস্তা অবরোধ হয়ে যাক, এই হবে সেই হবে, থানার সামনে ঘেরাও করে হই করবেন না। এটা চাইছে তো তৃণমূল, বিজেপি, দুই দলই চাইছে। কেন? যত সাম্প্রদায়িক রাজনীতি হবে, হিন্দু মুসলমান আলাদা হবে, হিন্দু মুসলমান আলাদা করতে পারলেই মূল ইস্যু আর উঠবে না। মূল ইস্যুটা কি? স্কুলে শিক্ষক দরকার। আমি ক্ষুধার্ত, আমাকে খাদ্যের ব্যবস্থা করো। আমার মাথায় ছাদ নেই, আমাকে ছাদ দাও। আমি হসপিটালে যাবো, আমি যেন ট্রিটমেন্টটা বিনামূল্যে পাই, এটা তো মূল ইস্যু। এইগুলো থেকে সরিয়ে দাও। তুই হিন্দু, তুই মুসলমান, এইলে ব্যস্ত থাক।
এরা এটা চাইছে। এদের ফাঁদে কি আমরা পা দেবো? আমরা এদের ফাঁদে পা দেবো? এদের ফাঁদে আমরা পা দেবো না। আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে ব্রিটিশদের বিরুদ্ধে যেমন লড়াই করে দেশকে স্বাধীন করেছি, স্বাধীন করে যে সংবিধান পেয়েছি, সেই সংবিধানে আমার যে অধিকারগুলো আছে, অধিকারগুলো যদি বাস্তবায়ন করতে চান, আপনি একা মুসলমান পারবেন না, আপনি একা হিন্দু পারবেন না। আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আপনার অধিকার বাস্তবায়ন করতে হবে, আপনার অধিকার বাস্তবে রূপ দিতে হবে। আপনি অসুস্থ, সরকারের দায়িত্ব হচ্ছে আপনাকে সুস্থ করে তুলবে, সরকার খরচ করে আপনাকে সুস্থ করে তুলবে। তার পরিবর্তে দুটো ব্যর্থ সরকার, কেন্দ্রের রাজ্য এবং রাজ্য সরকার, কেউ স্বাস্থ্য সাথী কার্ড, কেউ আয়ুষ্মান কার্ড আপনার হাতে ধরিয়ে দিচ্ছে। কিন্তু এটা দরকার নয়। আমি অসুস্থ, সরকার আমাকে সুস্থ করে তোলার জন্য আমার স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করবে। এটা শুধু মুসলমান আওয়াজ তুললে হবে না, শুধু হিন্দু আওয়াজ তুললে হবে না। হিন্দু মুসলমান নির্বিশেষে, জৈন খ্রিস্টান নির্বিশেষে পশ্চিমবাংলার নাগরিক, ভারতের নাগরিককে একসাথে আওয়াজ তুলতে হবে। তাহলে সরকারগুলো টনক নড়বে। আমার ছেলে স্কুলে যাবে, স্কুলে টিচার নাই, টিচার দিতে হবে। শুধু ফতেমা আওয়াজ তুললে হবে না, শুধু সীতা আলাদাভাবে আওয়াজ তুললে হবে না। ফতেমা সীতাকে এক জায়গায় দাঁড়িয়ে আওয়াজ তুলতে হবে যে আমার বাচ্চারা যে স্কুলে গিয়ে যায়, বুনিয়াদী শিক্ষা যেখান থেকে পায়, সেখান থেকে শিক্ষা পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে, ওর পরিবর্তন চাই। যখন ফতেমা সীতা এক জায়গায় দাঁড়িয়ে আওয়াজ তুলবে, সরকার তখন করতে বাধ্য হবে। এটা মাথায় থাকে জানো। তাই অনুরোধ করছি, ওদের ট্যাপে পড়বেন না। ওরা আমাদেরকে বিভাজন করতে চাইছে। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো। উদাহরণটা এটাই, স্বাধীনতা সংগ্রামের সময় খেয়াল আছে এনফিল্ড রাইফেলের কথা? মনে আছে? হ্যাঁ, আচ্ছা, এনফিল্ড রাইফেলের কথা মনে আছে আপনাদের? অনেকে ভুলে গেছেন। কি ছিল এনফিল্ড রাইফেলটা? হচ্ছে, আমি সহজে আপনাদের বুঝিয়ে দিই। বন্দুকের কার্তুজ মুখে কেটে বন্দুকে দিয়ে গুলি চালাতে হবে। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, ওই কার্তুজে নাকি রটিয়ে দেওয়া হলো। ওই কার্তুজে নাকি শুয়োর আর গরুর চর্বি মিশ্রিত করে ওই কার্তুজে আছে। ফলে মুখে, হিন্দু ভাইরা গরুর চর্বি মুখে কাটবে না, মুসলিম ভাইরা শুয়োরের চর্বি মুখে কাটবে না। তাহলে স্বাধীনতা সংগ্রামী যারা আমার ভাইরা আছেন, ছিলেন যোদ্ধারা, তারা যদি বন্দুকের গুলি না চালাতে পারে, ওদের তখন তার সেই সময় একটা অত্যাধুনিক অস্ত্র, তাহলে স্বাধীনতা সংগ্রামটা পিছিয়ে যেত। প্ল্যান কি ব্রিটিশ করেছিল? এনফিল্ড রাইফেল যেটাকে আমরা বলি, যে বন্দুকের কার্তুজে শুয়োর গরুর চর্বি মিশ্রিত কার্তুজগুলো, ওগুলো মুখে কাটা যাবে না। তাহলে ভুল বার্তা ঢুকিয়ে দিয়েছিল, বিভাজনের বার্তা ঢুকিয়ে দিয়েছিল। বিভাজনের বার্তা কেন ঢুকিয়েছিল? যেখানে আর কেউ মুখে তুলবে না। তো আজকের দিনে ব্রিটিশ না থাকলেও ব্রিটিশদের কিছু চেলা আমাদের মধ্যে আছে। সেই চেলাগুলো তুই হিন্দু, তুই মুসলমান, এই করতে থাক, আর ওরা দেশটাকে, রাজ্যটাকে ওরা লুটতে থাক, এই পরিকল্পনা করছে। তাই আমরা ওই সবগুলো দূরে সরিয়ে দেবো। আমাদের পূর্বপুরুষের আত্মত্যাগ, আত্মবলিদানের ফলে যে সংবিধান পেয়েছি, সেই সংবিধানের আর্টিকেলগুলোকে অক্ষুণ্ণ রাখতে হবে। অক্ষুণ্ণ রাখতে গেলে আমাদেরকে কাঁধে কাঁধে মিলিয়ে চলতে হবে। আপনি আলাদা থাকলে আপনি ভাববেন না আপনার অধিকার পেয়ে যাবেন, ও আলাদা থাকলে ও অধিকার পাবে না। দুজনই তাহলে কি হবে? অধিকার থেকে বঞ্চিত হবে। তাই আমরা যদি অধিকার আমরা পেতে চাই, কি করতে হবে? ইউনিটি থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ইউনিটি, ঐক্যবদ্ধ ছিল বলে ভাঙড়ের মানুষ আজকে রাজ্যে ভাঙড়কে নিয়ে চর্চা হচ্ছে। তবে জগছুড়া নিয়ে চর্চা নয়, কোনো নটোরিয়াসের নাম ধরে চর্চা নয়, ভাঙড়ের মানুষের নাম দিয়েই চর্চা হচ্ছে। রক্তপাত নয়, রক্তদানই ভাঙড়ের পরিচয় হচ্ছে। ধন্যবাদ জানাবো ভাঙড়ের মানুষকে। অলরেডি এখন বাজে কটা? 1:35। বিগত 3টে অঞ্চলের রেকর্ড ভেঙে ভগবানপুরের অঞ্চলের মা বোনেরা, বাপ ভাইরা নতুন তারা রেকর্ড করলো, রাজ্যের মানুষকে বার্তা দিল। এই ভাঙড়কে নতুন ভাবে চিনাচ্ছে যারা। 780 জন রক্ত যোদ্ধা অলরেডি রক্ত দিয়ে দিয়েছে। এটা আমাদের গর্বের বিষয়। আমি বলতে বলতে তো বলেই ফেলছি ঘোড়ার ডিমের মতো। একটা করে একটা হচ্ছে আর্মি হসপিটাল জানেন তো? কলকাতায় আছে কমান্ড হসপিটাল। ওখানে একজন আর্মির রক্তের প্রয়োজন হয়েছিল। ওখানে না রক্ত দিলে হয় না, বেড টু বেড দিয়ে করতে হয় রক্ত। ওখানে আপনি রক্ত পৌঁছে দিলে হবে না। তো আমাদের কাছে খবর আসলো, আমি অন্য জায়গার ছেলেকে পাঠাতে পারতাম না। আমার কি অন্য জায়গায় সংগঠন নাই? দিকে দিকে তো ভাঙড় হয়ে গেছে, আপনাদের দেখে সব ভাঙড় চারিদিকে হয়ে গেছে, দিকে দিকে ভাঙড়। এখন যাক, আমি অন্য জায়গার ছেলেকে পাঠাতে পারতাম। আমার কাছে বললো কিছু ডোনার লাগবে। আমি সিধে ভাঙড়ে আপনাদের নেতৃত্বদের ফোন করলাম। আমি কেন করলাম? যে আর্মিরাও ওই হসপিটালও জানুক, আইডি কার্ড চেক করে তো ঢুকাবে, যে ভাঙড়ের ছেলেরা রক্ত দিতে এসেছে, বেড টু বেড গিয়ে ভাঙড়ের ছেলে রক্ত দিয়েছে।
তারপরে আবার ফোন হয়েছে, আবার অ্যারেঞ্জ হচ্ছে, আবার ভাঙড়ের ছেলেরা যাবে। রক্তপাত আমরা করবো না, আমরা রক্তদান করব। অপাত্রে আমরা রক্ত দেবো না, সঠিক জায়গায় আমাদের রক্ত দেব, কারণ ভাঙড়ের নামকে আমরা উজ্জ্বল করব। আমি আবারও বলে শেষ করছি, কোনো জগছুড়া নেতা দিয়ে ভাঙড়কে চালাবো না আমরা, কোনো নটোরিয়াস ক্রিমিনালকে দিয়ে আমরা ভাঙড়কে চালাবো না, কোনো হিংসা দিয়ে ভাঙড় চলবে না। ভাঙড়ের মানুষ স্বচ্ছ সরল সাদাসিধে যেমন মানুষ ভাঙড়কে চালাবে। আমার সাথে সহমত তো নাকি? ঠিক আছে, সকলে